হেই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার হরর থ্রিলিং স্টোরি চ্যানেল। এখানে ভৌতিক কাল্পনিক গল্প শুনতে পাবেন। আজকের গল্পটি শোনানোর আগে আমি আগে থেকেই বলে দিতে চাই, গল্পটি সম্পূর্ণ আমার লেখা কাল্পনিক একটি ভৌতিক গল্প। গল্পের দ্বারা কোনো রকম কাল্পনিক কুসংস্কার ছড়ানো হচ্ছে না, শুধুমাত্র সকলকে আনন্দ ও রোমাঞ্চকর থ্রিল দেওয়ার উদ্দেশ্যই আমার লেখাটা। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। লিলি আর মাধবী দুই বান্ধবী, বলা যেতে পারে দুই বোনই বটে। তারা একই স্কুলে আর একই ক্লাসেও পড়ে। ভাগ্যবশত তারা একই পাড়াতেও থাকে। আচ্ছা, এই ভাগ্যবশত কেন বললাম সেটা আগে বলে রাখি। কারণ লিলির বাবা নরেন দাস কর্মসূত্রে কলকাতায় এসেছেন। তিনি সরকারি কলেজের প্রফেসর। এই মাস 6 মতো হবে তারা এসেছেন। আর মাধবীরা তারা জন্মগতই কলকাতায় থাকেন। বলা যেতে পারে ওই পৈতৃক ভিটে কলকাতাতেই। মাধবীর বাবা একটি বড় বেসরকারি অফিসে চাকরি করেন। লিলির মা মারা গেছেন এই 2 বছর হয়েছে। এখন লিলি ক্লাস 3-তে পড়ে। এতটুকু বাচ্চাকে নিয়ে নরেনবাবু আসতে চাইছিল না। সে চাইছিল লিলি ঠাকুমার কাছেই থেকেই স্কুল করে। কিন্তু লিলি একদমই রাজি হয়নি। সে তার মাকে হারানোর পর দিয়ে ভীষণভাবে তার বাবাকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়। সেইবার নরেনবাবু কাজের সূত্রে 7 দিনের জন্য বাইরে যাওয়ায় লিলি রীতিমতো বিছানায় পড়ে যায়। সে খাওয়া ঘুম সব বন্ধ করে দেয়। প্রায় এই দেখে নরেনবাবুকে কাজ শেষ হওয়ার 2 দিন আগেই চলে আসতে হয়। তাই নরেনবাবুর হাজার ইচ্ছে না থাকলেও লিলিকে নিয়েই আসতে হয়েছে। এখানে এসে একদিন পার্কে খেলতে নিয়ে গিয়ে মাধবীর সাথে আলাপ। সেখানে মাধবী আর লিলির বন্ধুত্ব হয়ে যায়। এমনকি নরেনবাবু ও মাধবীর বাবারও ভালো একটা পরিচয় হয়। মাধবীর বাবা তখনও জানতো না লিলির মায়ের কথা। সে ভালোভাবে পরিচয় হওয়ার পরদিনই সেই সানডে ছুটি থাকায় লিলি ও তার বাবাকে ইনভাইট করে লাঞ্চে। পরের দিন দুপুরবেলা লিলি আর নরেনবাবু মাধবীর জন্য একটা টয় কিনে সেখানে গেলেন। সেখানে গিয়ে মাধবীর মা কবিতা দেবীর সাথে আলাপ হয়। কবিতা দেবী না বুঝেই জিজ্ঞেস করে ফেলেছে যে, দাদা, আপনি আর লিলি এলেন, বৌদিকে আনলেন না যে? কবিতা দেবী তার হাজব্যান্ডকে বিরক্তিভাবে জানালো, কি গো, তুমি কি ওনার ওয়াইফকে বলনি? নরেনবাবু, আরে না না বৌদি, ওনার কোনো দোষ নেই। আসলে লিলির মা 2 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে। কিছুক্ষণের জন্য পরিবেশটা চুপ হয়ে গেছে। সবাই চুপ। কবিতা দেবী তার বরের মুখের দিকে একবার তাকাচ্ছে আর তার বর কবিতা দেবীর দিকে তাকাচ্ছে, আর একবার লিলির মুখের দিকে তাকিয়ে দেখছে। আর মনে মনে ভাবছে যে এইটুকু ছোট একটা বাচ্চা মা ছাড়া কীভাবে থাকে। তার মাধবীকে সে সারা দিন চোখের আড়াল করে না, আর এদিকে এইটুকু বাচ্চা মা ছাড়া। মাধবীর বাবা বিমলবাবু পরিবেশটা বেশ চুপচাপ হয়ে যাওয়ায় দেখে যে, নরেনবাবু, আমাকে একটু ক্ষমা করবেন, আমি না ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা। আমি খুবই দুঃখিত আপনার জন্য। তবে আপনি লিলিকে কিভাবে সামলাবেন? মানে আপনি তো অল টাইম আর বাড়িতে থাকতে পারবেন না। নরেনবাবু, বিমলবাবু, একটা মহিলা রাখবো লিলিকে দেখাশোনার জন্য। সকাল 8টা থেকে 2টো অবধি স্কুল, তারপর 2টো দিয়ে 6টা অবধি দেখতে হবে। এর মধ্যে আমি চলেই আসব। কবিতা দেবী, কিছু না মনে করলে আমি কি বলি দাদা, মেয়েকে এরম বাইরে লোকের ভরসায় তো পুরোপুরি দেওয়া যায় না। আপনি এখানে চাইলে রাখতে পারেন। মাধবীর সাথে ও খাবে, ঘুমাবে, খেলবে। 4 ঘন্টার তো ব্যাপার। কি লিলি, তুই থাকবি না আমার কাছে? লিলি ভীষণ মিষ্টি একটা মেয়ে। সে তার বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ল। কবিতা দেবী
তা লিলি, তুই কোন স্কুলে ভর্তি হলি? আমি এস বিদ্যা মন্দির। কি বলিস? দেখো ঠেলা, আমাদের মাধবীও তো এখানেই পড়ে। যাক, ভালো, আর তো কোনো সমস্যাই নেই। বিমলবাবু: আচ্ছা চলো এবার লাঞ্চে বসি, আমার যে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। কবিতা দেবী: হ্যাঁ হ্যাঁ চলো, বেলা হলো। আগে লিলিমা আর মাধবীকে খেতে দিয়ে দিই, তারপর আমরা সবাই বসছি। যতক্ষণে লিলি আর মাধবীকে খেতে দিলেন কবিতা দেবী, ততক্ষণ একটু বসে নিজেদের মধ্যে কাজকর্ম নিয়ে আলোচনা করতে লাগলো বিমলবাবু আর নরেনবাবু। লিলি মাধবীকে খাইয়ে দিয়ে কবিতা দেবী ওদের একটা রুমে খেলতে বসিয়ে তারা সকলে লাঞ্চ করতে আসলো। বৌদি, খুব ভালো হয়েছে খাবারগুলো, ভীষণ ভালো রান্না আপনার। অনেক দিন পরে ঘরের খাবার খেয়ে সত্যি ভালো লাগলো। বিমলবাবু: নরেনবাবু, আপনার যখন মনে হবে চলে আসবেন, কবিতা কিন্তু সত্যি ভালো রান্না করে। সবাই লাঞ্চ শেষ করে একটু ছাদে গেল। বিমলবাবু: ছাদে একটা বিশাল মন্দির আছে, তবে সেটা দেখে নরেনবাবু একটু উঁকি মারতেই চমকে উঠেছিল। বিমলবাবু সেটা সাথে সাথে বুঝতে পেরেই, এটা আমাদের কুলদেবতা হিড়িম্বা ষষ্ঠী মাতা। নরেনবাবু: কিছু মনে করবেন না, মূর্তিটা না ভীষণ জাগ্রত, দেখে গাটা বেশ ছমছম করেই উঠল। কবিতা দেবী: নরেনবাবু, মা আমাদের ভীষণ জাগ্রত, আজ সবই এই যে মায়ের দয়ায়। আমাদের বিয়ের 7 বছর পরেও যখন বাচ্চা হচ্ছিল না, কত কি না পুজো করেছি, ডক্টর, ওষুধ, বৈদ্যি কিছুই বাদ রাখিনি। শেষে আমার শাশুড়ি মা আমাদেরকে মানত করতে বলে এনার কাছে। তারপর এই মা আমাদের বছর ঘুরতে না ঘুরতেই এই মেয়ের মুখ দেখায়। যাকগে, আসুন একটু চা করি, সাথে একটু গল্পও হবে। এই শুনছো, চলে আসো তুমিও। বিমলবাবু: হ্যাঁ হ্যাঁ চলো, আসুন নরেনবাবু, নিচে যাই। কবিতা দেবী দুজনকে ফ্রুট স্যালাড করে নিজে বসিয়ে থেকে খাইয়ে দিচ্ছেন। নরেনবাবু ব্যাপারটা দেখে তার ওয়াইফ রিনার কথা মনে পড়ে গেছে। আজ যদি রিনা বেঁচে থাকতো, লিলিকে ঠিক এইভাবেই কোলে বসিয়ে খাওয়াতো। এরপর কিছুক্ষণ চা খেতে খেতে গল্প করলো, তারপর সন্ধে নাগাদ বাড়ি ফিরে এলো। পরদিন সকালে নরেনবাবু লিলিকে স্কুলে দিতে যাওয়ার পথে কবিতা দেবীর সাথে দেখা হলো। কবিতা দেবী বলল, নরেনবাবু, আপনি লিলিকে মাধবীর সাথে স্কুল বাসে দিয়ে দিতে পারেন, ওই টাইমটা তো আপনি নিজের কিছু কাজ করে নেবেন। নরেনবাবু: হ্যাঁ বৌদি, আপনি বরং আমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেন, ভালোই হয়। সে বলে চলে গেল। তবে যাওয়ার পথে একটা জিনিস লক্ষ্য করল। নরেনবাবু আর বিমলবাবুদের মাঝের রাস্তায় একটা মুদি দোকান পড়ে, সেখানে লোকটা এমনভাবে তাকিয়ে থাকছে যেটাকে অদেখা করা দেওয়া যায় না, বা বলা বহুল যে ভীষণ অস্বস্তিকর। যাক, এসব না ভেবে স্কুলের দিকেই এগোচ্ছে। নরেনবাবু 10টার দিকে বাস চালককে ফোন করে। উনি সন্ধেবেলা দেখা করে যাবে আর অগ্রিম অ্যাডভান্সও কিছু নিয়ে যাবে জানিয়ে ফোনটা রেখে দেয়। নরেনবাবু একটি আয়া সেন্টারেও ফোন করে, সেখানে জানানো হয় এখন কোনো লোক নেই, নেক্সট মান্থে থেকে পারবে আসতে, মাস শেষ হতে 6-7 দিন বাকি, এই টাইমে লোক পাওয়া যাবে না, এই বলে ফোন কেটে দেয়। নরেনবাবু অফিসের দিকে ছুটল। ঘরের সমস্ত কিছু এখন তাকেই সামলাতে হচ্ছে, তাই লেটও হয়ে যাচ্ছে। নতুন জায়গায় এরম প্রতিদিন লেট করলে একটা বাজে দেখায়। যাক, সে তাড়াহুড়ো করে এগোতে থাকলো। অদ্ভুত, এখনও ওই দোকানদারটা এমন বিরক্তি দৃষ্টিতে দেখছে। নরেনবাবু ভাবছে, কি মুশকিল, দোকানের জিনিস আনতে গেলে সে এইবার এই ব্যাপারটা নিয়ে কথা বলবেই। বেলা 1:45 বাজে। লিলির ছুটি হবে 2টোর সময়। অফিস দিয়ে স্কুলের দূরত্বটা মিনিট 20 তো হবেই। সে যদি এখন বেরোয় তাতেও তার লেট হয়ে যাবে।
বাট কলেজের প্রিন্সিপাল চৈতন্যবাবু একটা গ্রুপ মিটিং রেখেছেন 30 মিনিটের জন্য, আর কড়াকড়ি নোটিশ পাঠিয়েছে যে সবাইকে থাকতে হবেই। সে একটু কিন্তু কিন্তু করেই কবিতা দেবীকে ফোন করলো, ব্যাপারটা জানালো। বৌদি, আমি এখনও বেরোতে পারিনি, আরও 1 ঘন্টার মতো আমাকে এখানে থাকতেই হবে, তার আগে বেরোতে পারবো না। যদি আপনি একটু ব্যাপারটা দেখেন। আজই বাস চালকের সাথেও কথা হয়েছে, কিন্তু সে তো আর আমার মেয়েকে এখন চেনেও না, আর সে কিছু ব্যাপারটা বুঝতেও পারবে না যে আমি তাকে বলবো যে নিয়ে আসতে। কবিতা দেবী: নরেনবাবু, আপনি একটু চিন্তা করবেন না, আমি গিয়ে লিলিকে ঠিক নিয়ে আসবো। আর তাছাড়া স্কুলে আমি যদি নিতে যাই, মাধবীও খুব খুশি হবে। আপনি আপনার মেয়ের আই কার্ডটা হোয়াটসঅ্যাপ করে দিন আমাকে, আর হ্যাঁ, একটা লেটার স্কুলের প্রিন্সিপালকে মেল করে দিন। নরেনবাবু: হ্যাঁ হ্যাঁ বৌদি, করে দিচ্ছি। কবিতা দেবী: রাখলাম নরেনবাবু, আমি রেডি হয়ে বেরোই, না হলে দেরি হয়ে যাবে। কবিতা দেবী দুজনকে স্কুল থেকে আনতে গেল। লিলি ভীষণ মজা পেয়েছে, কারণ সে মাধবীর সাথে খেলতে পারবে। বাড়িতে গেলে একা ঘরে বসে বসে সারাক্ষণ টিভি দেখতে হতো। সে মনে মনে খুব মজা পেয়েছে। কবিতা দেবী দুজনকে 2টো চকলেট কিনে দিল ফেরার পথে। এরপর কবিতা দেবী একটা মেসেজ করে জানালো নরেনবাবুকে যে লিলি এসে গেছে, আর সে এখানেই আছে, আপনি আপনার কাজ সেরেই ছুটি হলেই আসুন, লিলি এখানে ভালো আছে। সন্ধেবেলা 6:40 নরেনবাবু লিলিকে নিতে এসেছে। বৌদি, ভীষণ বিরক্তি করে ফেলছি না আমরা? কবিতা দেবী: একদমই না, লিলি ভীষণ ভালো, সুইট একটা বাচ্চা। লিলি, এদিকে এসো তো। তুমি বলে দাও তো বাবাকে আজ তুমি কি কি করেছো। লাঞ্চও তো পুরো ফিনিশ করেছো, বলো। লিলি বাবাকে জড়িয়ে ধরে একটা চুম্বন এঁকে দিল, আর বাবাকে জানালো, বাবা, আন্টি সব কিছু ঠিক বলছে, আমি কিন্তু সব কিছু করেছি, আর জানো বাবা, আন্টি না খুব ভালো। কবিতা দেবী: ওরে পাগলিটা, আচ্ছা যাও এবার, বাবার সাথেও তো কিছু সময় কাটাতে হবে নাকি, আবার কাল এসো। নরেনবাবু লিলিকে নিয়ে বাড়ি চলে আসে। কিন্তু সেই অদ্ভুত কাণ্ড, দোকানদারটা কেমন জানি হ্যাবলা গোবলার মতো সারাক্ষণ দেখি তাকিয়ে আছে। ভাবি যে একটু গিয়ে কথা বলবো, কিন্তু আর হয়ে ওঠে না। না, এর একটা বিহিত করতেই হবে, দেখি যেদিনকে ছুটি পাবো সেদিনকে গিয়ে কথা বলবো। তারপর সে বাড়ি চলে গেল। বাড়িতে পৌঁছাতেই বাস ড্রাইভারও এসে হাজির। বাস ড্রাইভারকে কিছু অগ্রিম দিয়ে ফাইনাল করলো, কাল দিয়ে লিলিও বাসে যাবে। যাক, একটু নিশ্চিন্ত হলো। এরমভাবেই 1 মাস কেটে গেল। লিলি এখন আরও কবিতা দেবীর ক্লোজ হয়ে গেছে, বলতে গেলে বাড়িতে থাকতেই চায় না। নরেনবাবু ভাবছে, যে মেয়ে কিনা আমাকে ছেড়ে 7 দিন থাকতে অসুস্থ হয়ে পড়েছিল, সেই মেয়ে এখন মাধবীদের বাড়ি ছাড়া কিছুই যেন চেনে না। নরেনবাবু রোজ যাতায়াতের সময় একটা জিনিসই লক্ষ্য করেন, যে দোকানদারটা ঠিক একইভাবে দেখে যায়, আর নরেনবাবুরও যেন সময় হয়ে ওঠে না তার সাথে কথা বলার। কিন্তু এখন কি হয়েছে, তার যেন এটা অভ্যেস হয়ে গেছে। তবে এর মধ্যে একদিন রাত 11:15 বাজবে, এমন সময় হঠাৎ দরজায় বেল বাজলো। তখন নরেনবাবু ঘুমিয়ে পড়েছে। বেলের আওয়াজে প্রায় একটু বিরক্তিভাবেই ঘড়িতে তাকালো। উফ, এত রাতে আবার কে? আচ্ছা, বিমলবাবুরা নয় তো? ওরা ছাড়াই বা কে হবে? তাকে তো আর এখানে সেরম একটা কেউ চেনেও না, আর তার কারোর সাথে সেরমভাবে কথাও হয় না। যাক, গিয়ে দেখি। দরজার কাছে গিয়ে এগিয়ে দাঁড়ালো। একটু দরজাটা আলগা করেই খুলতে বুকটা যেন ধড়াস করে উঠল। নরেনবাবু: এ কি, আপনি? কি ব্যাপার এত রাতে? দরজার ওপারে দাঁড়ানো ব্যক্তিটি: দরজাটা একটু খুলুন না, আপনার সাথে কথা আছে। দরজা খুলবো মানে? এত রাতে কি চাই? সেই ব্যক্তিটি: প্লিজ খুলুন, এখানে আমাকে দেখে নিলে খুব বিপদ। নরেনবাবু: কি বিপদ? কার বিপদ? কিছুই তো বুঝতে পারছি না। সেই ব্যক্তিটি রীতিমতো ধাক্কা দিয়ে ঢুকে পড়ল।
নরেনবাবু ভয় পেয়ে, আমি কিন্তু পুলিশে রাখবো। সেই ব্যক্তিটি, আমি আপনার ভালোর জন্য এসেছি বাবু, আর আপনি কি না আমাকে পুলিশে দেবেন? নরেনবাবু, কি ভালো শুনি? আপনি আর আপনার মেয়ে ওই কবিতা দিদির বাড়িতে অত যাস না। নরেনবাবু একটু বিরক্তি গলায়, আমি কার বাড়ি যাবো আর না যাব তাতে আপনার কি? আর তুমি বা এত রাতের বেলা কি করছো এখানে? সেই ব্যক্তিটি, দেখ বাবু, ওরা মোটেই ভালো না। তুই প্রথম না, তোর আগেও 3টে বাচ্চা ওই বাড়িতে গিয়ে গায়েব হয়ে গেছে। নরেনবাবু, যত সব। কি ভেবেছিস আমি পাগল? কি বলতে চাইছিস সোজাসুজি বল না। সেই ব্যক্তিটি, কবিতা দিদি আর বিমলবাবু দুজনেই কালা জাদু জানে। তোর ফুটফুটে মেয়েটাকে একদিন দেখিস ওই 3টে বাচ্চার মতো গায়েব করে দেবে। তুই কিচ্ছু করতে পারবি না। তুই কেন, কেউই কিছু করতে পারবে না। সময় আছে, চলে যা। আমি তোকে ভালোর জন্য বলছি বাবু। নরেনবাবু, ভূতের মুখে রাম রাম না। এতদিন তো তুই আমাদেরকে ওরমভাবে হা করে তাকিয়ে তাকিয়ে দেখতিস দোকান থেকে। তোর কি মতলব সেটা আগে বল তো। তোর নিজের কোন অসুবিধাটা হচ্ছে সেটা আগে বল। নিশ্চয়ই তুই কিছু মন্তব্য নিয়ে এখানে এসেছিস। সেই দোকানদার ব্যক্তিটি, দেখ বাবু, তোর ভালোর জন্য বলছি, যা, চলে যা। এখান দিয়ে তোর মেয়েকে বাঁচাতে হলে চলে যা। নরেনবাবু কোনো কথাই শুনতে চায় না কবিতা দেবীর ব্যাপারে। সে বরং ওই লোকটাকে ধাক্কা মেরে বার করে দিল। দোকানদার লোকটা, বাবু আমার নাম শিবকুমার, আমি সাচ্চা ভগবানের ভক্ত। ওই দিদি তোকেও কালা জাদু করেছে এমনভাবে যে তুইও কিছু বুঝতে চাইছিস না। নরেনবাবু কোনো কথাই আর যেন শুনতে চায় না, ধরাস করে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছে। লোকটাও একটু হালকা দাঁড়িয়ে থেকে একটু উকি মেরে দেখতেই দেখলো সেও চলে গেছে। পরদিন সকালে অফিসে যাওয়ার পথে আজ নরেনবাবু দোকানটার দিকে তাকাচ্ছে। বাট সে কি, আজ যে ওই লোকটা আর নেই। নিশ্চয়ই লোকটা কিছু খারাপ মন্তব্য নিয়েই এসেছিল, নাহলে এতদিন যেই লোকটা ফলো করতো বা তাকিয়ে থাকতো সেই লোকটা হঠাৎ আজকে দিয়ে নেই। আর বেশি না ভেবে নরেনবাবু নিজের অফিসের দিকে চলে গেল। আজ যখন লিলিকে নিতে যায় নরেনবাবু কবিতা দেবীর বাড়িতে, তখন নরেনবাবু ভাবছিল কবিতা দেবীকে ব্যাপারটা বলবে কি না, কিন্তু কবিতা দেবীর বা বিমলবাবুর খারাপ লাগবে দেখে সে আর কিছু বলল না। রাতেবেলা নরেনবাবু ঘুম আসছে না, একটু বাইরে বেরিয়ে গিয়ে দাঁড়ালো। তারপর একটা সিগারেট ধরিয়ে লম্বা একটা টান দিল। ভাবতে লাগলো সেই লোকটার কথা, আর এদিকে কবিতা দেবীর কথা। কবিতা দেবী লিলিকে কত ভালোবাসে, কত যত্ন করে। মেয়েটা যে ভালো আছে দেখলেই বোঝা যায়। কি সুন্দর পুতুলের মতো লাগে এখন যেন। পুতুলের মতো কথা মনে পড়তেই নরেনবাবুর যেন মাথাটা কেমন ঘুরে যায়। আর সে নিজেরই মনে ভাবতে লাগে, সত্যি তো লিলি যেন কেমন একটা পুতুলের মতো হয়ে যাচ্ছে। গায়ের রংটা যেন দুধে সাদা, ঠোঁটগুলো কেমন যেন পিঙ্ক পিঙ্ক। এতটাও তো সে উজ্জ্বল ছিল না। সে ঘরে গিয়ে মেয়ের মাথার পাশে বসে হাত বুলাচ্ছে। কিন্তু এ কি, লিলির চুলগুলো যেন চুল না, যেন সেগুলো পাটের, যেমনটা পুতুলের হয়। হঠাৎ লিলি চোখ খুলল। নরেনবাবু একটু অবাক হয়েই, হ্যাঁ রে মা, কি হলো, উঠে পড়লি যে, আমি কি ডিস্টার্ব করলাম? লিলি চোখগুলো কেমন যেন তাকিয়ে আছে, উত্তর দিল না। যেন কোনো চাবি দেওয়া পুতুলের মতো হঠাৎ বলে উঠল, না, যাও তুমি, ঘুমাবো। এই কথাটাই লিলি 3বার রিপিট করলো। শেষে নরেনবাবু রুমের বাইরে বেরিয়ে এলো। নরেনবাবু বুঝতে পারছে না সে কি কিছু ভুলভাল ভাবছে। হ্যাঁ, সে ভুলই ভাবছে। এই ভেবে
নরেনবাবু একটু বাইরের সামনেটা হাঁটতে লাগলো। কিছুক্ষণ বাদে লিলির দরজার ভেতরে একটু উঁকি মেরে দেখতে আসলো। দেখলো লিলি ঘুমাচ্ছে। যাক, সে আর এই নিয়ে কিছু ভাবলো না। সে সেই দিন ডাইনিংয়ে এসে বসে লিলি আর রিনার পুরনো ফটো দেখতে লাগলো। দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ল, সেই ঘুম ভাঙল যখন লিলির স্কুলের বাসের হর্ন বাজলো। নরেনবাবু ধড়মড় করে উঠে বসলো। এই যা, এত লেট হয়ে গেল, লিলি আর স্কুলে যাবে কিভাবে? কিছুই তো রেডি হয়নি। বাট অবাক করে দিল নরেনবাবুকে তখন, যখন লিলি একদম রেডি হয়ে তার সামনে এসে দাঁড়ালো। লিলি আজ রেডি নিজে থেকেই স্কুলে যাওয়ার জন্য। সে তার বাবাকে এসে বলল, আমি রেডি বাবা। লিলির চুলের রঙটা ইদানিং যেন বড্ড ফ্যাকাশে হয়ে যাচ্ছে। ওই যে যেমনটা পুতুলের চুলের রং হয়, সোনালি সোনালি। ইতিমধ্যে বাসের বারবার হর্ন দেওয়ায় নরেনবাবু মেয়েকে বাসে তুলে দিয়ে আসলো। নরেনবাবু ঘরে বসে লিলির এই পরিবর্তনের কথাই ভাবছিল, আর বুঝতে পারছিল না কি হচ্ছে, নাকি সবটাই তার ভাবনা। এরপর নরেনবাবুও ধীরে ধীরে রেডি হয়ে অফিসের জন্য বেরোলো। তার চোখ সেই দোকানে, বাট সেখানে আজও লোকটি নেই। লোকটির পরিবর্তে তার বউ বোধহয় দোকান চালাচ্ছে। সন্ধেবেলা আজ লিলিকে যখন আনতে যায়, তখন লিলিকে বড় অদ্ভুত দেখালো। চুলটা তার আরও সোনালি বেশি লাগছে। মুখ কেমন ছোট, সাদা ফ্যাকাশে। সে একটু থমকে লিলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি রে, কিছু হয়েছে কি? চুলের রঙটা যেন তোর কেমন সোনালি সোনালি হয়ে যাচ্ছে। কবিতা দেবী ব্যাপারটা অনুসরণ করে একটু এগিয়ে আসলো। নরেনবাবু, আপনি ভয় পাবেন না। নরেনবাবু, ছোট বয়সে বাচ্চাদের এরম হয়, গায়ের রং কখনো চেঞ্জ হয়ে যায়, কখনো চুলের রং হয়, এগুলো নিয়ে বেশি ভাবার কিছু নেই। নরেনবাবু চুপচাপ মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল বাড়ির দিকে। রাস্তায় ফেরার পথে সেই দোকানের সামনে গিয়ে 2 মিনিট দাঁড়ালো, আর ভাবলো সে যাবে কি যাবে না। না, আজ গিয়ে কথাই বলে আসি। দোকানের সামনে নরেনবাবু দাঁড়াতেই দোকানদারের বউ, দাদা আপনি? আমি তো দোকান বন্ধ করব, আপনি এখন যান। নরেনবাবু, মানে? সবে তো সন্ধে 7টা, আর আমি আসতেই দোকান বন্ধ করবেন? ঠিক আছে, আপনার হাজব্যান্ডকে একটু ডেকে দেন না। দোকানদারের বউ, আমার হাজব্যান্ড এখানে থাকে না, আপনি এখন যান। দোকানের ভেতরে একটা দরজা আছে, সেই দরজাটা হয়তো তাদের ঘরের। সেখান থেকে একটি বাচ্চা পর্দার আড়াল দিয়ে উঁকি মারছে। সেটা লক্ষ্য করতে পেরে দোকানদারের বউ মেয়ের উপর হঠাৎ চিৎকার করে উঠল, যা ঘরে যা, তোকে কে বেরোতে বলেছে? মেয়েটা ভয় পেয়ে হুড়মুড় করে আবার ঘরের দিকে ছুট দিল। আর এ কি দাদা, আপনি এখনও যাননি? আমি না বললাম দোকান বন্ধ করব, আপনি এবার যান। নরেনবাবু ব্যাপারটা বেশি আর বাড়ালো না, চুপচাপ চলে আসলো। রাতেবেলা লিলিকে ঘুম পাড়িয়ে একটু বসে থাকলো লিলির কাছেই। নরেনবাবু ঠিক করলো সে কালই সকালে তার মেয়েকে নিয়ে নিজের মা বাবার কাছে একটু ঘুরে আসবে। সেখানে কদিন ছুটি কাটিয়ে লিলিকে সে মায়ের কাছেই রেখে আসবে। নরেনবাবুর মনের মধ্যে অনেক কিছু যেন একসাথে চিন্তা ভর করেছে। সে দোকানদারের কথাটাকে বিশ্বাস না করলেও পুরোপুরি যেন অবিশ্বাসও করে উঠতে পারছে না। আবার এদিকে
কবিতা দেবীকেও অবিশ্বাস করতে পারছে না। আর একদিকে নিজের মেয়ের পরিবর্তনও সে অদেখা করে দিতেও পারছে না। না, সে কালই ঠিক করলো যাবেই, যাই হয়ে যাক না কেন। মেয়ে যদি এবার বায়না করে এখানে আসার, সে আনবে না। সে তাকে তার ঠাকুমার কাছেই রেখে আসবে কদিন। যদি অতিরিক্ত বায়না করে তাহলে নরেনবাবু ঠিক করেছে যে সে এখান থেকে তার ঘরটা পরিবর্তন করে অন্যদিকে চলে যাবে। এইসব ভাবতে ভাবতে নিজেও ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল টিকটিক আওয়াজে। আওয়াজ অনুসরণ করে তাকাতেই দেখল একটা টিকটিকি। এতক্ষণ নরেনবাবু ডাইনিংয়ের সোফাতেই শুয়েছিল। হাত ঘড়িতে দেখল রাত তখন 3:15। না, যাই ঘরে গিয়ে একটু শুই। নরেনবাবু আস্তে করে দরজাটা খুলে চুপ করে শুয়ে পড়ল লিলির পাশে, যাতে লিলির না ঘুম ভাঙে। ভোর 6টার ট্রেন, 5টায় উঠলেও হয়ে যাবে। স্টেশন একদম কাছে, 30 মিনিটে রেডি হয়ে বেরিয়ে যাবে, এই ভেবেই শুলো অ্যালার্ম দিয়ে। ভোরবেলা যখন অ্যালার্ম বাজলো তৎক্ষণাৎই উঠে পড়ল। ফ্রেশ হতে চলে গেল নিজে। ভাবলো সে আগে রেডি হয়ে কিছু জিনিস গুছিয়ে তারপর লিলিকে ডাকবে। যখন সব কাজ শেষ হয়ে লিলিকে ডাকতে এলো তখন নরেনবাবু যেন শক্ত কাঠ হয়ে গেল। নরেনবাবু, এটা কি? এটা তো একটা পুতুল, যাকে দেখতে তার মেয়ের মতো, কিন্তু তার পুরো শরীরটা যেন প্লাস্টিকে। চুলগুলো যেন সোনালি পাতের মতো চকচক করছে, চোখটা স্থির হয়ে আছে। নরেনবাবু কিছুই বোঝার হুঁশে যেন থাকতে পারছে না। সমস্ত জ্ঞান শক্তি যেন তার লুপ্ত হচ্ছে। সে চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল। পাগলের মতো লিলিকে আশেপাশে খুঁজতে লাগলো। নরেনবাবু ওরম অবস্থাতেই কবিতা দেবীর বাড়িতে বেল পাগলের মতো বাজিয়ে চলেছে। দরজা খুলল বিমলবাবু। বিমলবাবু, কী ব্যাপার নরেনবাবু, আপনি এত উত্তেজিত? আর লিলি বা কোথায়? আপনি একা এসেছেন এত রাতে? বিমলবাবু, লিলিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিমলবাবু, কোথাও নেই মানে? কোথায় যাবে ওইটুকু বাচ্চা? চলুন তো। এই বলে বিমলবাবু আর কবিতা দেবী নিজের ঘরের দরজা লক করে নরেনবাবুর সাথেই বাড়িতে এসে আশেপাশেও দেখতে লাগলো। কিন্তু সেও দেখলো একটা পুতুল বিছানায় শুয়ে আছে। কবিতা দেবী, নরেনবাবু, এই তো আপনার লিলি। নরেনবাবু, আপনি কি পাগল হলেন? পুতুল কেন আমার মেয়ে হতে যাবে? কবিতা দেবী নিজের বরের দিকে একটু তাকিয়ে কেমন যেন ফুসফুস করে দুজনের মধ্যে কি আলোচনা করতে লাগলো। তারপরে বিমলবাবু হঠাৎ নরেনবাবুকে বলল, নরেনবাবু, এটাই তো আপনার লিলি। নরেনবাবু, আপনারা কি পাগল হলেন? আমার বাচ্চা একটা পুতুল হতে যাবে কেন? এই সত্যি করে বলুন তো, আপনারাই কি আমার লিলির সাথে কিছু করেছেন? আমি আপনাদের কিন্তু পুলিশে দেব। বিমলবাবু, দেখুন নরেনবাবু, অনেক হয়েছে। এতদিন তো আপনার পাগলামো সামলাচ্ছিলাম, এখন পুলিশে দেবেন? আমি একজন চিকিৎসক, আপনার চিকিৎসা করে চলেছি। আপনার স্ত্রী 2 বছর আগে টাইফয়েডে মারা গেছিল। তারপর আপনার মেয়ে আপনার কাছে ছিল, কিন্তু সেও গেল বছর টাইফয়েডে ঠিক একইভাবে মারা যাওয়ার পর আপনিও অসুস্থ হয়ে পড়েন। আর এই পুতুলটিকেই আপনার মেয়ে মনে করেন। নরেনবাবু, কী সব বলছেন বলুন তো? আপনারা দুজন মিলে, স্বামী স্ত্রী মিলে আমাকে পাগল বানাচ্ছেন, বোকা বানাচ্ছেন। দাঁড়ান, আমি পুলিশকে ফোন করছি। এই বলে পকেট থেকে ফোনটা বার করে পুলিশকে সে ফোন করলো। পুলিশ 1 ঘন্টার মধ্যেই চলে আসেন নরেনবাবুর বাড়িতে। পুলিশ আসাতে বিমলবাবু তার কথা জানালো।
আর অন্যদিকে নরেনবাবু পুলিশকে জানাচ্ছে কবিতা দেবী তার মেয়েকে কোথাও কিছু করে দিয়েছে বা পুতুল বানিয়ে দিয়েছে। পুলিশও এসব শুনে নরেনবাবুকেই অবিশ্বাস করছে আর বিমলবাবুকে বিশ্বাস করছে, কারণ একটি মহিলা কাউকে কিভাবে পুতুল বানাতে পারে। যাই হোক, সে বিমলবাবুকে একটু সাইডে নিয়ে গিয়ে জানালো যে বেচারা বউ বাচ্চা হারিয়ে নিশ্চয়ই পাগল। বিমলবাবুও পুলিশটির সাথে সহমত জানিয়ে একই কথাই বলল এবং জানালো তার চিকিৎসাও চলছে। নরেনবাবু পুলিশকে বলছে, আচ্ছা ঠিক আছে, আপনার বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন আমার সাথে একটু। পুলিশটা একটু চুপচাপ থেকে বলছে, আচ্ছা ঠিক আছে চলুন, কোথায় নিয়ে যাবেন। নরেনবাবু পুলিশটিকে সেই দোকানটার সামনে নিয়ে গেল। আজ ভাগ্যবশত সেই দোকানে দোকানদারটিও ছিল এবং তার স্ত্রীও ছিল। নরেনবাবু, এই তুমি সেদিনকে কি বলছিলে? হ্যাঁ হ্যাঁ তুমি, তোমার নাম শিব না? তুমি সেদিনকে আমার বাড়িতে এসেছিলে না? তুমি তো আমাকে রাতেবেলা বললে কবিতা দেবীর ব্যাপারে। দোকানদার, আমি আবার আপনার বাড়ি কখন গেলাম? নরেনবাবু, জানোয়ার, আমি তোকে মেরেই ফেলবো। তোরা সব মিলিত, তোরা সব কটা একসাথে মিলিত হয়ে আমার মেয়েকে গায়েব করেছিস। আমি তোদেরকে ছাড়বো না। দোকানদার, বাবু তোর কোথাও ভুল হচ্ছে, তুই কি বলছিস? নরেনবাবু, ভুল হচ্ছে? আচ্ছা ঠিক আছে, তুই আমার বাড়িতে যাসনি, আমি মেনে নিলাম। তোরা কি কোনোদিন আমার মেয়েকেও দেখিসনি? আমার মেয়ে তো এখান থেকেই যেত, বল আমার সাথে, নিশ্চয়ই দেখেছিস। দোকানদার, মেয়ে? কোন মেয়ে? হ্যাঁ, আমি আপনাকে এখান থেকে যেতে দেখেছি, তবে আপনার সাথে আপনার মেয়ে, তাকে তো কোনোদিন যেতে দেখিনি। হ্যাঁ, তবে আপনি হাতে একটা পুতুল নিয়ে যেতেন, সেটা আমি অনেকবারই লক্ষ্য করেছি। এরপর পুলিশটা রেগে গিয়ে, উফ, এই জানতো ইয়ার কি হচ্ছে, আপনার পাগলামি সহ্য করার ছাড়া আমাদের অনেক কাজ আছে, এই বলে পুলিশটা রাগে গজগজ করতে করতে চলে গেল। এখন নরেনবাবু অসহায়, সে বুঝতে পারছে না সে কি করবে। নতুন শহর, সে কাউকে সেরমভাবে চেনে না, কিছুই জানে না। ঘরে এসে সে ওই পুতুলটাকে নিয়ে কোলে তুলে পাগলের মতো কাঁদছে আর জড়িয়ে ধরে কাঁদছে, লিলি আমাকে তুই ছেড়ে চলে গেলি, তোর মা আমাকে 2 বছর আগে ছেড়ে চলে গেছে, এখন তুইও আমাকে ছেড়ে চলে গেলি। এই বলে নরেনবাবু পাগলের মতো কান্নাকাটি শুরু করেছে। আজ সে একা, তাকে সামলানোর, তাকে দেখার কোনো মানুষই নেই। এমন করেই 9টা দিন পার হয়ে গেছে। নরেনবাবু কাজকর্ম সব ছেড়েই দিয়েছে, ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রেখেছে। স্নান, খাওয়া, কখন কি করছে সে কিছুই যেন জানে না, শুধু পুতুলটাকে আঁকড়ে ধরে বসে আছে। কী বা করবে? 2 বছর আগে নিজের প্রিয়তমাকে হারিয়েছে, যাকে নিয়ে বাঁচবে ভেবেছিল, আজ সেই মেয়েও তার থেকে অনেক দূরে। সারাদিন এখন ওই পুতুলটার সাথেই গল্প করতে থাকেন। সেদিন অনেক রাত, প্রায় 12:30 কি 1টা হবে। দরজায় জোরে জোরে আওয়াজ, কিন্তু নরেনবাবু কোনো আওয়াজই শুনতে পাচ্ছে না। শেষে জানলার কাছে এসে একই আওয়াজ করছে, নরেনবাবু, ও নরেনবাবু, একটু দরজাটা খুলুন। নরেনবাবু জানলার দিকে একটু তাকিয়ে, যা, তোরা যা, কেন এসেছিস এখানে? একদম ডিস্টার্ব করবি না, আমার মেয়ে
দেখ ঘুমাচ্ছে কি সুন্দর। দোকানদার: নরেনবাবু, আমি ওই দোকানদার, একটু খুলবেন দরজাটা? নরেনবাবু: ও তুই কেন এসেছিস? যা, আজ তোকে আমার আর লাগবে না। কি সুন্দর সেদিন মিথ্যে কথা বলে দিলি বল। দোকানদার: সেদিন মিথ্যে কথা না বললে আজ আপনার মেয়ের সাথে যা হয়েছে ঠিক তেমনটাই আমার মেয়ের সাথেও হতো। আমি কি আপনাকে সাবধান করতে আসিনি বলুন তো? কতবার সেদিন বোঝালাম চলে যান, কবিতা দেবী ভালো না। আর আপনি কি করলেন? আমাকে অপমান করে বের করে দিলেন। নরেনবাবু এবার দরজাটা গিয়ে খুলল। বল, আজ তাহলে কেন এসেছিস? এখন তো সব শেষ, তোরা সবাই আমাকে পাগল প্রমাণ করে দিলি বল। দোকানদার: দাদা, আপনি একটু শক্ত হন। আপনি চাইলে আপনার মেয়েকে এখনও বাঁচাতে পারেন, কিন্তু সময় খুব কম। নরেনবাবু উত্তেজিত স্বরে: কি করে, কিভাবে বল আমাকে? আমি আমার মেয়েকে ফিরে পাবো? আমি সব করব, আমি সব করতে পারবো আমার মেয়ের জন্য। দোকানদার: উত্তেজিতভাবে কোনো কাজ হবে না। আপনি আপনার মেয়েকে বাঁচাতে হলে খুবই শান্তভাবে আপনাকে মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে। আচ্ছা দাদা, আপনি আগে আমাকে বলুন তো, আপনি ওদের ছাদের ওপরে মন্দিরটা দেখেছেন তো? নরেনবাবু: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মন্দির ছিল। দোকানদার: আপনার কোনো অবাক কিছু লাগেনি সেই মন্দিরটা দেখে? নরেনবাবু একটু চুপ থেকে: অবাক? হ্যাঁ, ঠিক বলেছিস, অবাক লেগেছিল। মূর্তিটা দেখতে ঠাকুর কম দৈত্য বেশি লাগছিল। দোকানদার: তাহলে বলুন তো, আপনি নিজেই দেখেছেন ওই বাড়িতে দৈত্য পুজো করছে ওই বাড়ির মানুষগুলো, তারপরেও দিনের পর দিন মেয়েটাকে ওই বাড়িতে ফেলে আসতেন। আর যা কিছু হয়েছে দোষটা কি আপনার নেই? নরেনবাবু: হ্যাঁ, ঠিক বলেছিস, সব দোষ আমার। আমার জন্যই আজ আমার ছোট্ট বাচ্চাটা এত কষ্ট পাচ্ছে। ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিই, নয়তো ওদের শেষ করে দিই। দোকানদার: নিজেকে বা ওদেরকে শেষ করে আপনার মেয়ে ফিরবে না। নরেনবাবু: বল না, কিভাবে মেয়েকে আমি পাবো? কি করলে আমার মেয়েকে ফিরে পাবো? তুই শুধু একটা বার আমাকে বল। দোকানদারটা: ওই যে মন্দিরটা আছে ওটা অল টাইম তালা থাকে। আপনাকে ওই তালা ভেঙে ওর মধ্যে একটা প্রদীপ আছে, সেই প্রদীপটাকে আপনাকে নেভাতে হবে। নরেনবাবু একটু অবাক করে তাকিয়ে থেকে: আচ্ছা, তার জন্য তালা ভাঙার কি আছে? আমরা যদি দূর থেকে জল দিয়ে দিই সেটা তো নিভে যাবে। তালা ভাঙতে গেলে তো টের পেয়ে যাবে। দোকানদার: ওটাই তো গল্প দাদা, প্রদীপ ঝড় হলেও নিভবে না, আর বৃষ্টির মধ্যেও বাইরে রাখলেও নিভবে না। নরেনবাবু: নিভবে না মানে? একটা প্রদীপ না নেওয়ার কি আছে? দোকানদার: সব কিছু যতটা আপনার সহজ মনে হয় ততটা সহজ সরল ওই বাড়ির লোকরা নয়, বা তাদের কুকর্ম অত সহজ সরল নয়। নরেনবাবু: তাহলে আমি কিভাবে ওটা নেভাবো তুই বল। দোকানদার: নিজের শরীরের রক্তবিন্দু ওই প্রদীপের শিখায় ফেললে ওটার রক্ত আহুতি পেয়ে নিভে যাবে, আর তৎক্ষণাৎ আপনার এই পুতুল মানুষের রূপ ধারণ করবে, কিন্তু সেটি ৪৫ মিনিটের জন্য। ওই সময় আপনাকে পুনরায় বাড়ি ফিরে আপনার মেয়েকে মা কালীর মন্ত্র পড়া এই তাবিজ গলায় পরাতে হবে, টানা ৪৫ দিন।
এটাই একমাত্র উপায় আপনার মেয়েকে ফেরানোর জন্য, কিন্তু খুব কঠিন, কারণ কবিতা দেবী আর বিমলবাবু এদের যাদের দেখছেন এরা কেউ এত সহজে আপনাকে ছেড়ে দেবে না। নরেনবাবু: আচ্ছা, তুমি এসব কি করে জানলে? দোকানদার: আমি জানবো না? আমি হলাম সেই পাপী যে কিনা ওদের নিয়ে গেছিলাম যখন ওদের মেয়ে মারা যায়। হ্যাঁ, মাধবী। তখন কবিতা দেবী পাগলের মতো করছিল। মেয়ে মরা শোকে কবিতা দেবী পাগলের মতো হয়ে গেছিল। আসলে অনেক কষ্ট করে তারা এই মেয়েকে পেয়েছিল। কত মানদ, কত ডাক্তার, বেদ, বৈদ্য, কিচ্ছু বাদ রাখিনি। সেটা আগে কখনো শুনেছেন নিশ্চয়ই কবিতা দেবীর থেকে। 5 বছর বয়সে মাধবীর জ্বর হয়। জ্বরটাকে হাজার চেষ্টা করেও কিছুতেই সারছিল না। আমরা সবাই তখন একসাথেই মিশে থাকতাম। আমার বাবা ছিল বড় সেকালের তান্ত্রিক, কিন্তু বাবা সৎ মানুষ ছিল না। তার তন্ত্র সাধন সারা জীবনই উনি কুকর্মে কাজে লাগিয়েছেন। কে জানতো ওরা এরম পিশাচ হয়ে যাবে, এরমভাবে 3টে বাচ্চার প্রাণ নেবে। ওনার মেয়েকে বাঁচাতে প্রতি বছর একটি করে নিজের মেয়ের বয়সী বাচ্চাদের বলি দিতে হয়, তবেই তার মেয়ে বেঁচে থাকতে পারবে। আপনারা প্রথম না, এর আগে 3জন ছিল। আমাদের ভয় দেখিয়ে রেখেছে, আমরা যদি কিছু করি বলি আমাদের মেয়ের সাথেই এমনটা করবে। কিন্তু লিলিকে দেখে না খুব মায়া হয়। মা হারা মেয়েটাকে ভাবলেই বুকের ভেতরটা যেন কেমন থমকে যায়। দাদা, আপনি দেরি করবেন না। আগামী 3 দিন বাদে অমাবস্যা। মেয়েকে বাঁচিয়ে নেন, না হলে 3 দিন বাদে আপনার এই মেয়ে পুনরায় মানুষ রূপ ধারণ করবে, আর তখন নিজে থেকেই সে কবিতা দেবীর কাছে চলে যাবে। কবিতা দেবীর বশে ও আছে, তিনি যেমনটা বলছে তেমনটাই ও করবে। নরেনবাবু: আমি আর ওকে ছাড়বো না। ওই কবিতা দেবী আর বিমল বাবুর মুখোশ আমি খুলেই ছাড়ব। দোকানদার: আমি আপনার সাথে আছি। এই নিন এই চাবির থোকাটা। এই চাবিটা আপনার অনেক কাজে আসবে। নরেনবাবু দোকানদারটিকে ধন্যবাদ জানালো। ধন্যবাদ ভাই, তুমি আমার জন্য অনেক করছো। দোকানদার: এসব পরে হবে, আগে আমরা বরঞ্চ মেয়েটাকে বাঁচাই। আমরা কালই বিমলবাবুদের পেছন দিকে জঙ্গলে লুকিয়ে থাকব। ওরা ঘুমাবে সেটার অপেক্ষা করব। তারপর ঘুমালে কিছুক্ষণ বাদে সেখানে যাব। পরের দিন কথা মতো তারা তাই করল। যখন ঘরের লাইট অফ হয়ে গেল তারও কিছুক্ষণ তারা অপেক্ষা করলো জঙ্গলে বসে থেকেই। তারপর তারা ধীরে ধীরে পাঁচিল থেকে কার্নিশ বেয়ে ছাদে উঠল। চাবির গুচ্ছটা বার করে কিছুক্ষণ চেষ্টা করার পরে গেটটা খুলে গেল। কিন্তু বিপদ হলো, গেটটা খুলতেই জোরে একটা আওয়াজ হলো। তখনই ঘরের লাইট জ্বলে উঠল। দোকানদার: নরেনবাবু একটু তাড়াতাড়ি করুন, ওরা বুঝি টের পেয়ে গেছে। ওই যে সিঁড়ি বেয়ে আসছে, আওয়াজ আসছে, আপনি একটু তাড়াতাড়ি করুন। নরেনবাবু পকেটে রাখা ধারালো একটি ছুরি দিয়ে নিজের হাত কেটে রক্তর বিন্দু ওই প্রদীপে পড়তেই প্রদীপটি ধপ করে নিভে গেল। রীতিমধ্যেই কবিতা দেবী বিমলবাবু হাজির। কবিতা দেবী: ওই তুই? তাহলে তুই ওদের লিডার? তোকে আমি বারণ করেছিলাম না? তুই শুনিসনি। এবার দেখ তুই কি করি, তোর মেয়েকেও ছাড়ব না। দোকানদার: নরেনবাবু আপনি পালান,
মেয়ের কাছে যান, যেমন করে হোক মেয়ের কাছে গিয়ে আপনাকে যা বলেছিলাম আপনি সেটা করুন, আমি এদেরকে সামলাচ্ছি। বিমলবাবু, কোথায় যাবি? কেউ কোথাও যেতে পারবি না, আমি তোদের এখানেই শেষ করে দেব। দোকানদার এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। তারপর ঘরের ভেতরে একটা পিতলের গামলা দেখল। সেই গামলাটা নিয়েই তারপর যখন বিমলবাবু তার দিকে এগিয়ে আসলো, সেই গামলাটা তুলে বিমলবাবুর মাথায় জোরে আঘাত করতেই হুঁশ হারিয়ে ফেলল। আর কবিতা দেবী চিৎকার করে বাঘিনীর মতো আমাদের দিকে ঝাঁপিয়ে পড়তেই দোকানদারকে অ্যাটাক করতে লাগলো। কবিতা দেবীর এরম রূপ দেখে নরেনবাবু থমকে গেছে। সে বুঝতে পারছে না সে কি সত্যি দেখছে, যেই মানুষটিকে এতদিন সে দেখে এসছে তাকে কি সে চিনতে পারছে? এই কি সেই কবিতা দেবী? এদিকে দোকানদার চিৎকার করে বলছে, নরেনবাবু আপনি যান, আপনি বাচ্চাটিকে বাঁচান, আমি এখানে দেখছি ওকে। নরেনবাবু ঊর্ধ্বস্বরে সিঁড়ি দিয়ে নেমে ছুটতে থাকে মেয়ের দিকে, কিন্তু নিচে নামতেই গেটের সামনে মাধবী দাঁড়িয়ে আছে। মাধবী ঘুমের চোখে, আঙ্কেল তুমি? মা বাবা কই গো? নরেনবাবু কিছু না বলেই দৌড়ালো লিলির দিকে। ঘরে গিয়ে দেখলো লিলি আগের রূপে পরিবর্তন হয়েছে। লিলিকে জড়িয়ে ধরে আদর করছে। তারপর সে আর দেরি করলো না, মন্ত্র পড়া সেই তাবিজ লিলির হাতে বেঁধে দিল। তারপরে পুলিশকে খবর জানালো। এদিকে পুলিশ এসেও হাজির। ওই সময় পাড়ায় আরও 4 জন মানুষও কবিতা দেবী আর বিমলবাবুর নামে সবটা জানায়। পুলিশ তাদের দুজনকেই ধরে নিয়ে যায়। কবিতা দেবী ঊর্ধ্বস্বরে চিৎকার করতে লাগছে আর বলছে, আমাকে ছেড়ে দিন, আমার মেয়েকে বাঁচাতে হবে, আমার কাছে আর 2 দিন আছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। পুলিশ কোনো কথা না শুনেই তাদের দুজনকেই টেনে নিয়ে চলে যায়। মেয়েটাকে যখন পুলিশ খুঁজতে পাঠায় অন্য এক পুলিশ কর্মচারীকে, কিন্তু সেখানে মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না। 2 দিন পর কবিতা দেবী বিমলবাবু পালানোর সুযোগ পায়, বা বলা যেতে পারে নিজেদের কালো জাদুর দ্বারা থানায় সবাইকে অচেতন করে বাড়ির দিকে পালিয়ে আসে। কিন্তু সেখানে এসে খোঁজাখুঁজি করে মেয়েকে পাচ্ছে না। অবশেষে মেয়েকে ওই দৈত্য দেবী, যেটাকে কুলদেবী বলে ওরা সম্বোধন জানায়, সেখানে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। কবিতা দেবী তার মেয়েকে দেখে জোরে চিৎকার করে ওঠে। বিমলবাবুও কান্নায় ভেঙে পড়ে। সেও মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মেয়ে ধীরে ধীরে মানুষ থেকে পুতুলে রূপ বদলাচ্ছে, যেমনটা লিলি হয়ে গেছিল, বা বলতে পারেন যেমনটা বাকি আরও 3টে বাচ্চা হয়ে গেছিল। এখন কবিতা দেবীর ঠিকানাটা পাগলা গারদ, আর বিমলবাবু পলাতক। সারাদিন ওই পুতুলটাকে কোলে নিয়ে কবিতা দেবী কথা বলে। সে সেই পুতুলটাকে যত্ন করে, পরম স্নেহে তাকে কোলে তুলে নিয়ে তার মেয়ের সাথে যেমনটা করত ঠিক তেমনভাবেই তাকে যত্ন করে। আচ্ছা, তাহলে কি এটা নিয়তির শাস্তি? এখন নরেনবাবু আর লিলি দুজনেই খুব ভালো আছে। শোনা গেছে নরেনবাবু তার চাকরিটা ছেড়ে দিয়েছে, বাড়িতেই টিউশনি পড়ায়। নিজের মেয়েকে নিয়ে দিব্যি বাড়িতে ভালো আছেন। লিলির সেরম কিছু একটা মনেও নেই। মনে আছে শুধু সেটা শুধু মাধবীর সাথে তার বন্ধুত্বটা। সে আজও মাধবীকে মিস করে।